বন্যায় এখন পর্যন্ত মৃত্যু ২৭ জনের, ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ। এইমাত্র আটক মোহাম্মদ এ আরাফাত। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য। উদ্ধার বন্ধ করে আটকে পড়াদের চাপা দিতে বলেছিলেন শেখ হাসিনা। আইসিটি বিভাগের ফেসবুক, ইউটিউব ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন পলক, বলল নাহিদ ইসলাম। চারদিকে থই থই পানি, তবুও পানির জন্য হাহাকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত জেনে নেওয়ার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। বন্যায় এখন পর্যন্ত মৃত্যু ২৭ জনের, ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ। দেশে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৭ জন, নিখোঁজ রয়েছেন ২ জন, আর ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৬,১৯,৩৭৫ জন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা এসব তথ্য জানান। তিনি বলেন, এখন পর্যন্ত বন্যায় মোট ২৭ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ১০ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে ১ জন, নোয়াখালীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং কক্সবাজারে ৩ জন মারা গেছেন। ত্রাণ অতিরিক্ত সচিব বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি আছে, উপজেলার সংখ্যা ৭৪টি। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৫৬,১৯,৩৭৫ জন। পানিবন্দী পরিবার ১২,০৭,৪২৯ জন। আরও বলেন, ৭৪ উপজেলায় বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পৌরসভা ৫৪১টি। এখনও পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে ৫,০৯,৭২৮ জন লোক রয়েছেন। এদিকে মোহাম্মদ এ আরাফাত আটক। বিগত আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন তিনি। এরপর থেকে দলের আন্তর্জাতিক বিষয়ে কাজ শুরু করেন। চিত্রনায়ক ফারুক মারা গেলে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান আরাফাত। ২০২৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে হিরো আলমকে মারধর করে হারিয়ে সংসদ সদস্য হন তিনি। গত ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান আরাফাত খান। ৩০ লাখ শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা জনগণই রক্ষা করবে উল্লেখ করে এ আরাফাত মন্তব্য করেছিলেন, এই আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলো কারা ভেঙে ফেলল, ধানমন্ডি ৩২ নম্বরে কারা আগুন দিল। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়, শিল্পাচার্য জয়নুল আবেদিন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাস্কর্য ভাঙা হয়েছে। কোটা আন্দোলনে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আবু সাঈদ ও মীর মুগ্ধ সহ সব শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই কোটা আন্দোলনে যে সকল প্রাণহানি হয়েছে সকলের রুহের মাগফিরাত কামনা করি। এদিকে রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য। উদ্ধার বন্ধ করে আটকে পড়াদের চাপা দিতে বলেছিলেন শেখ হাসিনা। দেশের ইতিহাসে বড় হৃদয় বিদারক ঘটনা সাভারের রানা প্লাজা ধস। ২০১৩ সালের ৪ই এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের কাছে ১০ তলা রানা প্লাজা ভবন ধসে নিহত হন ১,১৩৬ জন শ্রমিক, আহত হন ২,০০০-এর বেশি মানুষ। জীবিত উদ্ধার করা হয় ২,৪৩৮ জনকে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় এই শিল্প দুর্ঘটনা। ওই ঘটনায় আহত নিহতের পরিবার তো আছেই, এখনও অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপা পড়া মানুষের নিদারুণ আর্তনাদ। এক ফোঁটা পানি কিংবা একটু অক্সিজেনের জন্য সেই আকুতি কানে বাজে এখনও। ওই সময় উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। ২০২৩ সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই SSF প্রধান মুক্তি পান গত ৬ই আগস্ট। তার দাবি, রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে
নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা। মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, উদ্ধার কাজের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নির্দেশ দেন, অনেক তো উদ্ধার হলো, এবার আটকে পড়াদের চাপা দিয়ে দিতে বলেন তিনি। উদ্ধার কাজ বন্ধ করতেও নির্দেশনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী, তবে তা বন্ধ করতে রাজি হননি তিনি। জবাবে তিনি বলেছিলেন, এটি অসম্ভব। শেখ হাসিনার নির্দেশেই উদ্ধার কাজ চালাচ্ছিলেন তিনি। প্রথমে তাকে জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটাকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোরও নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে শেখ হাসিনা তাকে বলেন, স্পেট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টসের বিএনপির আমলে ধ্বংস হয়েছিল এবং ওই ঘটনায় মানুষ চাপা দেওয়া হয়েছে, কাউকে উদ্ধার করা হয়নি। রানা প্লাজা থেকে 17 দিন পর জীবিত উদ্ধার হন রেশমা। আলোচিত ঘটনা সম্পর্কে সন্দেহ রয়েছে অনেকেরই। আসলে কি হয়েছিল তখন? এই বিষয়ে সারওয়ার্দী বলেন, রেশমাকে উদ্ধারের পর অনেক কথা হয়েছে, সংসদে এটা নিয়ে প্রতিবাদও হয়েছে। কিভাবে উদ্ধার হলো, কি হলো, এসব জানতে চাওয়া হয়েছে। তিনি নিজে এবং অন্যান্য সংগঠন থেকে বলা হয়, এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হোক। অনেক মিডিয়া, টেলিভিশন তার এবং রেশমার কাছ থেকে ইন্টারভিউ নিয়েছিল। পরে রেশমা একটি 5 তারকা হোটেলে চাকরি করত, এসব কেউ প্রচার করেনি বলেও মন্তব্য করেন তিনি। শুধু রানা প্লাজা নয়, 2012 সালের নভেম্বর মাসে তাজরিন ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুনে অঙ্গার 117 পোশাক কর্মী। আহতের সংখ্যা ছাড়িয়েছিল 200-র মতো। হাসান সারওয়ার্দী দাবি করেন, তাজরিন ফ্যাশনের ঘটনার সময়ও তাকে আইন সিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রথমে সেনা সদরের সামনে এবং পরে প্রধানমন্ত্রী নিজেই বলেন, এই লাশগুলোকে পুলিশের কাছে দিয়ে গুম করে ফেলতে হবে। তিনি এর কারণ জিজ্ঞাসা করায় প্রধানমন্ত্রী বললেন, গুম না করলে পরের দিন বিএনপি এবং খালেদা জিয়া লাশগুলো নিয়ে মিছিল করবে, রাস্তাঘাট বন্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। এমন আরও অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগের সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ডার। এদিকে আইসিটি বিভাগের ফেসবুক, ইউটিউব ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন পলক, বলেছেন নাহিদ ইসলাম। আইসিটি বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে ছিল না। সাবেক প্রতিমন্ত্রী জোনায়েত আহমেদ পলক ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন বলে জানিয়েছে আইসিটি বিভাগের দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। গণমাধ্যমকে নাহিদ ইসলাম বলেন, আইসিটি বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে ছিল না। সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন। তিনি চলে যাওয়ার সময় পেজগুলো বন্ধ করে দিয়েছিলেন। পুনরায় চালুর জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। নাহিদ আরও বলেন, যতটুকু জেনেছি পেজ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, দ্রুতই পেজ থেকে কার্যক্রম শুরু করা হবে। আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল গত 10 বছরে ব্যাপক সক্রিয় ছিল। বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য, কর্মসূচি সম্পর্কে নিয়মিত পোস্ট দেওয়া হতো। পলক কোথায় গিয়েছেন, কোন সভা করেছেন, কি বক্তব্য দিয়েছেন, এসব তথ্য ভিডিও দেওয়া হতো নিয়মিতভাবে। কিন্তু সরকার পতনের পর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দুইটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের পাসওয়ার্ড সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েত আহমেদ পলকের কাছে। খোঁজ নিয়ে জানা যায়, সরকারের গুরুত্বপূর্ণ এই বিভাগটি অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল 5ই আগস্টের পর বন্ধ হয়েছে। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ধারণা করা হচ্ছে, সরকার পতনের পর পলক এই প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছেন। জানা গেছে, তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নিয়ন্ত্রণ জোনায়েত আহমেদ পলকের কাছেই ছিল। ঢাকা লাইভ নামের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ডিজিটাল মার্কেটিং টিম আইসিটি সামাজিক যোগাযোগ মাধ্যমেরও নিয়ন্ত্রণ করতেন তিনি।